ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 4 নম্বর, আমি আবারও বলছি 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয় যেতে পারে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক উক্ত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি জারির প্রেক্ষিতে দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশাবলী অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি। এটি উপসচিব কাজী তাসমিন আরা আজমেরি সংক্রান্ত একটি আমাদের বুলেটিন, সর্বশেষ বুলেটিন। ধন্যবাদ। ধন্যবাদ অতিরিক্ত জেলা প্রশাসক। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকে আমাদের এই আমফান নিয়ে যে প্রস্তুতি জেলা প্রশাসনের, সেটি আপনাদেরকে জানাই। পরশুদিন সন্ধ্যায় প্রথম আমরা জানতে পারি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি আমাদের সঙ্গে জুম কনফারেন্সে যুক্ত হয়ে আমাদেরকে জানান যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং কি কি প্রস্তুতি নেওয়ার দরকার এই মুহূর্তে, যদি এটা ঘূর্ণিঝড়ে রূপ নেয়। তো নেয়নি গতকাল। পরে আমরা গতকাল ওটা জেনেই গতকালই দুর্যোগ ব্যবস্থাপনা জেলা কমিটির সভা আহ্বান করি। এটা কাল 3টায় জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে 3:30টায় আমরা এটা করি। সেখানে আমরা প্রাথমিকভাবে যে কাজটা করার দরকার ছিল, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত করা, কিভাবে এই ক্ষতিগ্রস্ত যদি মানুষকে সরিয়ে নিয়ে আসতে হয় তাহলে সেগুলো প্রস্তুত আছে কিনা সেটা দেখা, সেগুলোর চাবি কোথায় থাকবে, কিভাবে থাকবে, সেগুলো কার কাছে থাকবে সেগুলো ঠিক করা, এবং গাবুরা, পদ্মপুকুর, প্রতাপনগর সহ যেগুলো বিচ্ছিন্ন এলাকা, সেই বিচ্ছিন্ন এলাকার মানুষগুলোকে কিভাবে নিয়ে আসার জন্য নৌকা, ট্রলার বা অন্য সবকিছু প্রস্তুত রাখা, বাজারে কিছু বলে দিয়ে শুকনো খাবার, এই ধরনের প্রস্তুতি রাখা। কালকে রাতে 12টার দিকে জানতে পারলাম যে 4 নম্বর সতর্কতা সংকেত জারি হয়েছে। কালকে রাতে 12টায় রাতেই আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, মনে রাতে কখন আমি জানি না, যে 4 নম্বর সতর্কতা সংকেত। সকালে তখন মিটিং, ওই সময় আমিও আমার মিটিং দিয়ে দেই আজকে 3টায়। মিটিং দেওয়ার পরে দেখলাম যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সকালে আবার 11টায় আমাদের মিটিং এর জন্য বললো, 11টা না 12টায় বলে। ওই মিটিং এ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় ক্যাবিনেট সেক্রেটারি স্যার, সিনিয়র সচিব, সব সচিবরা ছিলেন, স্যাররা, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্যারও ছিলেন এই জেলা সমন্বয়ক হিসেবে। এভাবে একটা বড় ধরনের সভা হয়, যেখানে জেলা প্রশাসক ছিলেন উপকূলবর্তী জেলা। আমাকে জিজ্ঞেস করছিলেন দিকে, তার আগে সকালে দেখলাম যে 10টার দিকে ক্যাবিনেট সেক্রেটারি স্যার আমাকে ফোন করেছে, অর্থাৎ সাতক্ষীরা নিয়ে ওরা যথেষ্ট পরিমাণে এটাকে গুরুত্ব দিয়ে ভাবছে। আমি ক্যাবিনেট সেক্রেটারি স্যারকে জানালাম, স্যার ওখানে যে দুটো উপজেলা ইউনিয়ন আছে তাদেরকে নিয়ে আসার যে অসুবিধাগুলো তাকে তুলে ধরলাম। পরে যখন মিটিং হলো, মিটিং এর মধ্যে উনি আমাকে যখন জিজ্ঞেস করলেন যে এখানকার অবস্থা, আমি তুলে ধরলাম, আমাদের বিভাগীয় কমিশনার স্যার এই বিষয়টিকে তুলে ধরলেন এবং জনপ্রশাসন সচিব স্যারও তুলে ধরলেন যে আসলে কি সমস্যা। আমরা বললাম যে এই যে মানুষগুলো তারা আসতে চায় না, প্রথমত। দ্বিতীয়ত তাদেরকে নিয়ে আসার জন্য, পারাপারের জন্য যে ধরনের নৌযান দরকার, সেই নৌযানগুলো কোস্টগার্ড
বা নেভি তাদের দরকার, তাদের সহযোগিতা প্রয়োজন। ওই মিটিং থেকে স্যার জানালেন যে তাদেরকে জানানো হয়েছে, তারা সহযোগিতায় থাকবে। আরো আনুষঙ্গিক যে সমস্ত প্রস্তুতির বিষয়টা আলোচনা। দুর্যোগ ব্যবস্থাপনা আমাদের জেলা কমিটির মিটিং 3টায় শুরু হলো, যেখানে আমাদের 2জন মাননীয় সংসদ সদস্য ছিলেন, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ছিলেন, এসপি সাহেব ছিলেন, অন্য যারা কমিটির সদস্য তারা ছিলেন সবাই এখানে ছিলেন অর্ধেক, আর বাকিরা ছিলেন জুম কনফারেন্স। তো এটা চলতে চলতেই এই মিটিং এ যখন শেষ হয়, শেষ হওয়ার আগে শেষ কথাটা যেটা ক্যাবিনেট সেক্রেটারি স্যার বললেন যে আজকে থেকে না, এখন থেকেই উদ্ধার তৎপরতা শুরু করার জন্য, অর্থাৎ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য এখন এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একজন মানুষ যেন নিরাপদ আশ্রয়ের বাইরে না থাকে। ওনারা এটা বলে হিসাব করে আমাকে বললেন যেটা আমাদেরকে, যে এটার জন্য সময় খুবই কম, এবং অতীতে কখনো কোনো ধরনের ঘূর্ণিঝড় বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ এত স্বল্প সময় নোটিশে আসে। জাস্ট আজকে হচ্ছে রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার রাতে অথবা বুধবারে। সেই হিসাবে আমি জানার সঙ্গে সঙ্গে ভিডিও কনফারেন্সের থেকেই শ্যামনগর, কালীগঞ্জ এবং আশাশুনি ওনার সঙ্গে কথা বলে তাদেরকে নির্দেশনা দিলাম। আমাদের এডিসিদেরকে 3টা ব্লকে ভাগ করে দিয়ে একজন এডিসিকে আমি শ্যামনগরে পাঠিয়ে দিয়েছি, আমাদের এডিসি রেভিনিউকে। ওই সময় এমন এসসি লাইনকে পাঠিয়ে দিয়েছি বাবুরাতে, পুলিশ সহ তারা স্বেচ্ছাসেবক সিপিবি সহ সেখানে চলে যেয়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার কাজ। এটা কিন্তু একটা কঠিন ব্যাপার, যে কোনো কিছু নাই, শুধু আকাশে মেঘ বা গরম, 4 নাম্বার সতর্ক সংকেত, মানে আছে নাই মতো এরকম একটা অবস্থা। সেই যেমন লোককে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা অনেক কঠিন একটা কাজ, তারপরেও তারা করছে। আমি যখন খোঁজ দিলাম ইফতারের পরে 300 জন এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে এসেছে। আমি মনে করি খুবই ইতিবাচক, সবাইকে নিয়ে আসা যাবে। ওই যে বাবুরা, ওখানে যারা শিশু বা বয়স্ক বৃদ্ধ তাদেরকে ওখানে নিয়ে আসছে। ওখানে যেগুলো ফিল আপ হবে, ফিল আপ হওয়ার পরে সকাল থেকে এদিকে আসবে। নেভির এখানকার যে কমান্ডার আছে ওনার সঙ্গে কথা হলো, ওনারা পরশুদিন ওরা আসতে চায় আর কি, ভেসেল নিয়ে। ওনাদেরকে আমি বলছি না, আপনারা কালকে আসেন, আমরা কালকে এটা করতে চাই। উনি সেক্ষেত্রে বলেছেন যে আমরা চেষ্টা করছি। আমাদের 147টা যে আশ্রয় কেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, এটা সম্পূর্ণরূপে প্রস্তুত আছে। এর বাইরে জেলার 1700 শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, এগুলো মিলিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক মিলিয়ে 1700 কিছু বেশি শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলোকে খুলে দিয়ে সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। শিক্ষা ডিপার্টমেন্টকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এই কাজের জন্য, এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে ওই সমস্ত জায়গায় প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে টিম গঠন করে দেওয়া হয়েছে, যেখানে সিপিপির সদস্য থাকবে, রেড ক্রিসেন্টের সদস্য থাকবে, এবং যেখানে রোভার স্কাউট থাকবে, যারা ওখানকার ইউনিয়ন চেয়ারম্যান এবং ওই স্কুলের প্রধান শিক্ষক এই কমিটি থেকে তারা ওখানকার রেসপন্স করবে, রেসপন্স করে, এবং স্বাস্থ্যকর্মী থাকবে একজন, তাদেরকে রেসপন্স করবে, এবং ওখানে কিভাবে সামাজিক দূরত্ব রক্ষা করে তাদেরকে রাখা যায় এই বিষয়টা নিশ্চিত করবে। কারো ভিতরে যদি জ্বর বা সর্দি কাশি এই ধরনের উপসর্গ থাকে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে ওইখানেই একটা রুমে আইসোলেশনের ব্যবস্থা নিতে হবে। আমি বিশেষভাবে সিভিল সার্জন সাহেবকে বলেছি যে তারা তাদের এই স্বাস্থ্য বিভাগের লোকজন যেন আগে থেকেই থাকে, এবং সেখানে থার্মোমিটার নিয়ে পরীক্ষা করার জন্য। আর ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টের কাছে তথ্য রয়েছে যে আমাদের যারা মায়েরা, যারা এখন
মা হওয়ার জন্য যারা অপেক্ষা আছে, গর্ভবতী, তাদেরকে নিয়ে এসে যদি এরকম 2-4-5 দিনের মধ্যে কারো এরকম ডেট থাকে, সেই ক্ষেত্রে ডেলিভারি ডেটের এরকম সম্ভাবনা থাকলে তাদের জন্য প্রশিক্ষিত ধাত্রী রাখার জন্য ওইসব কেন্দ্রে আমি বলেছি স্পেসিফিক ভাবে প্রত্যেকটা কেন্দ্রের ভিতর হ্যান্ড স্যানিটাইজার, প্রত্যেকটা কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার হয়তো অ্যাভেলেবেল না, সাবান রাখার জন্য আমি এখানে উপজেলা নির্বাহী অফিসার যারা রয়েছে তাদেরকে আমি বলেছি সাবান রাখার জন্য। এবং বিশেষ করে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে, শারীরিকভাবে যারা চ্যালেঞ্জ, এরকম শিশু, তাদের জন্য আলাদাভাবে রাখার ব্যবস্থা, বৃদ্ধদের প্রতি বিশেষভাবে কেয়ার দেওয়া যায় সেটা দেখা। আর ফ্যামিলি ওয়াইজ আমরা যে সামাজিক সচেতনতার কথা বলছি, সেখানে কোনো ফ্যামিলিতে যদি কোনো উপসর্গ না থাকে, এক ফ্যামিলিকে আমরা চাইবো যে সেখানে কিভাবে রাখা যায় সেটা তারা ফ্যামিলি বিচ্ছিন্ন না করে। আমাদের প্রাণী সম্পদ যিনি কর্মকর্তা, তাকে আমরা এ বিষয়ে বিশেষভাবে দায়িত্ব দিয়েছি যে তার কর্মকর্তাদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারদের সাথে যোগাযোগ, ওসি সাহেবদের সহযোগিতা নিয়ে যে সকল প্রাণী সম্পদ রয়েছে, আমাদের গরু, বাছুর, যে সকল মানুষের অত্যন্ত জীবিকার জন্য গুরুত্বপূর্ণ, তাদেরকে জন্য তারা নিয়ে আসে। এই সমস্ত উঁচু স্থানে তাদেরকে এসে রাখা। আর আজকে এই বিষয়ে 4 সিগন্যালের কথা জেনে এখানে সাতটি উপজেলা পৌরসভার অনুকূলে 250 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। মূলত আশাশুনি, কালীগঞ্জ, শ্যামনগর এই জায়গাগুলো অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ। সেখানে আজকে থেকেই বিভিন্ন উপজেলায় তাদের যে আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজন আসা শুরু করবে। বিবেচনায় নিয়ে এবং অন্যান্য উপজেলাতে আমরা বরাদ্দ দিয়েছি 12 লাখ টাকা আজকে একসঙ্গে বরাদ্দ দিয়েছি। শিশু খাদ্যের জন্য 15 লাখ টাকা দেওয়া আছে। চেয়ারম্যানদের ক্যারিং এর জন্য যে টাকা ছিল, দেখলাম সেই টাকাগুলো দেওয়া হয়েছে যাতে তাদের সুবিধা হয়। আমরা এই সময়টাকে সামাজিক যে নিরাপত্তা, সামাজিক দূরত্ব, এইটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারদেরকে তাদের কাছ থেকে কর্মপরিকল্পনা নিয়েছি তারা কিভাবে এই সামাজিক দূরত্বটি বজায় রাখবে। আমাদের জেলা পুলিশ সুপার তিনি ছিলেন, আমি তাকে বিশেষভাবে অনুরোধ করেছি যে তিনি মধ্যে পুলিশ কাজ শুরু করে দিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে পুলিশের এই যদি প্রয়োজন হয় সেখানে বিজিবি সিওর সঙ্গে কথা বলেছি, বিজিবিও এই দুর্যোগে কাজে আসবে সরকারি নির্দেশনায়। তারাও রেডি আছে ভেসেল নিয়ে, এবং কোস্টগার্ড, নেভি, নৌ পুলিশ সকল ব্যবস্থাই সেখানে অলরেডি সরকার থেকে নির্দেশনা দিয়েছে। স্থানীয় পর্যায়ে আমি নিজে যোগাযোগ করছি, ওনাকে যোগাযোগ করতে বলছি। যেহেতু এই অঞ্চলের মানুষ তারা দুর্যোগ মোকাবেলা করতে করতে নিজেরাই অনেকটা অভিজ্ঞ হয়ে গেছে, আমাদের যারা বাড়িতে থাকে তারাও জানেন যে কিভাবে দুর্যোগটি মোকাবেলা করতে হয়। আর এখানে আপনারা যারা আছেন সাংবাদিক বৃন্দ, আপনারাও কর্মকৌশলে অনেকটা এগিয়ে। আপনারা মাঠে আমাদের মতো কাজ না করলেও সংবাদ দিয়ে, তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। আপনারাও এক ধরনের দুর্যোগ যোদ্ধা, করোনা যোদ্ধাও বটে, দুর্যোগ যোদ্ধাও বটে। আর আমাদের তো এটা একেবারে কাজের অন্যতম একটা বিষয় হচ্ছে এই দুর্যোগ মোকাবেলা। বাংলাদেশের মতো দেশে ব্যক্তিগতভাবে দুর্যোগের সাথে আমার একটা গভীর সম্পর্কই আছে বলা যায়। চাকরি জীবনের শুরু থেকে আমি দুর্যোগের সঙ্গেই, তো আমার নিজের জায়গাটি হচ্ছে যে মানুষকে চলতে হবে, সবকিছুই একেবারে সবকিছুই খুবই স্বাভাবিক
বাট মানুষের জীবন রক্ষার্থে, মানুষের একটা জীবন যাতে প্রাণের যাতে হানি না হয়, সেজন্য আমি বলবো জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং এই জেলার যারা গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক বৃন্দ, তাদের সকলকে নিয়ে এভাবেই একটি কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়, যাতে আমাদের একজন মানুষ নিরাপদ আশ্রয়ের বাইরে না থাকে এবং যে সকল কেন্দ্রে থাকবে সেখানে যাতে আগে থেকেই তাদের খাদ্য বা তাদের সাথে তারা যাতে ভালো থাকতে পারে। রোজার দিন যেহেতু আছে, অনেকেই রোজা থাকতে চাইবে, সে কারণে তাদের জন্য যদি ইফতার একটা ব্যবস্থা করা যায় সেটাও বলেছি, এবং সেহরি যদি সম্ভব হয় সেই সেহরিরও ব্যবস্থা যাতে করা যায়। ওখানে বিশুদ্ধ পানির বিষয়ে আমরা পাবলিক হেলথকে বলেছি, পাবলিক হেলথ ব্যবস্থা নিবে। ফায়ার সার্ভিস তারা প্রস্তুত রয়েছে, যদি দুর্যোগ হয় সেক্ষেত্রে যাতে দ্রুত সময়ের মধ্যে তারা এই যোগাযোগ ব্যবস্থাটাকে পুনরুদ্ধার করতে পারে, এটি নিয়ে তারা কাজ করছে। আমাদের ধানের যে অবস্থাটি আপনারা জানেন যে 94% ধান কাটা হয়েছে। আজ এবং আগামীকাল এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কলারোয়া উপজেলার যে ধানগুলো রয়েছে সেগুলো কেটে নেওয়ার জন্য কৃষি ডিপার্টমেন্টের মাধ্যমে কৃষক ভাইদের উদ্বুদ্ধ করার কাজ করা হচ্ছে। আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা যাতে এই বিষয়টিকে সামনে নিয়ে আসেন, তাহলে হয়তো আরো মানুষ তাদেরকে সহযোগিতা দেবে, ধানগুলো কাটার ব্যবস্থা করে দেবে। আমাদের এই করোনা কালে এই ধরনের একটি দুর্যোগ, এটি কিন্তু আমাদের জন্য আরেকটি পরীক্ষা। এটি হচ্ছে এরকম একটা পরীক্ষা, ল্যাবরেটরিতে যারা আপনারা সায়েন্স পড়েছেন তারা আপনারা জানেন যে এক ধরনের মিশ্রণ থাকে, এই মিশ্রণগুলোকে আলাদা করা হয় ল্যাবরেটরিতে। তো সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ, অনেকেরই দেখা যায় চোখও নষ্ট হয়ে যায়, অনেকে মারাও গেছে ল্যাবরেটরিতে এ ধরনের দুর্ঘটনা। আর করোনার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। করোনা একটি মহা দুর্যোগ, যেখানে মানুষের সংস্পর্শে আসা, মানুষ থেকে দূরত্ব, এই যে আপনাদের সঙ্গে আমাদের যে শারীরিক দূরত্ব তৈরি করে দিয়েছে, মনের দূরত্ব না ঘটালেও অনুরূপভাবে যারা আজকে যাদেরকে নিয়ে আসতে হবে আমাদেরকে, সেই মানুষগুলোকে কিন্তু দূর থেকেই এখন আমাদেরকে মোটিভেট করতে হবে। ঠিক এরকম বৈপরীত্য অবস্থানে এই কাজটাকে করে দেওয়াটা কিন্তু আমি বলবো নিঃসন্দেহে পরীক্ষা, এবং যারা এটি নিয়ে কাজ করবে তাদের জন্য একটা অপূর্ব সুযোগও বলবো। এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের জীবনের অভিজ্ঞতাকে যেমন বৃদ্ধি করার সুযোগ আছে, মানুষের পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করারও তাদের জীবনে আসছে। আমি আশা করি আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা সকলে গ্রহণ করবেন, জেলা পর্যায়ের সকলে এই বিষয়ে যার যার জায়গা থেকে ভূমিকা রাখবেন। মাননীয় সংসদ সদস্যগণ আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। আজকে রুহুল স্যার ফোন করেছিলেন, কথা বলেছেন। আমাদের যে জহুরুল হায়দার স্যার, উনিও ফোন করেছিলেন, কথা হয়েছে। আর 2 এবং 1 আসনের মাননীয় সংসদ সদস্য তারা এখানে উপস্থিত থেকে আলোচনা করে আমাদেরকে ব্যাপকভাবে তারা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ আমাদের সঙ্গে আছেন, পাশে থাকবে দুর্যোগে, যেমন আপনাদেরকে পেয়েছি। আপাতত এটাই হচ্ছে আমাদের প্রস্তুতির পর্ব। আমি আশা করব যে আপনাদের জায়গা থেকে আপনারা কোনো আলোচনা এবং প্রশ্ন এটাই করেন। একটু পানি তো রোজা নাই, পানি আনো। আপনার বক্তব্য শুনেছি, আপনার অভিজ্ঞতাও আছে, কিন্তু সমন্বয়টা ঠিক, আপনি যে সমন্বয়ের কথাটা বলেছেন এটা খুব সঠিকভাবে যদি সমন্বয়টা করা যেতে পারে তাহলে একটি গ্রামও যাবে না এবং যানমালের ক্ষয়ক্ষতিটা কমিয়ে যাবে। যাই হোক, এই সমন্বয়টার ব্যাপারে আপনি একটু যদি কঠোর হন
যেমন ওই বললেন যে একটু আগে 23 জন রুগীকে ছেড়ে দিলেন, ডাক্তার আপনি যাবেন না। অথচ মাঠে ময়দানে কিন্তু আপনাদেরকে ব্যাপকভাবে এই ব্যাপারে নানান টেনশনের ভিতরে, নানান দৌড়ের ভিতরে আপনাদেরকে রোদে, গরমে, ঠান্ডায়, রোজার মাসে কি করতে হচ্ছে করোনা নিয়ে। তারপর 23 জন রুগীকে তারা ছেড়ে দিল। সামান্য ইউনো সাহেবকে বললেন না, আপনাকে বললেন না। তো যাই হোক, আসলে আমরা সমন্বয়টা চাই। সমন্বয়টা যদি হয় তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ, এবং আমরা সবাই সাকসেস হবো, এটা আমার বিশ্বাস। সমন্বয়ের বিষয়টা খুব গুরুত্ব দিতে হবে, দিলে এটা সম্ভব। আর মানুষ তো আসলে বাড়ি থেকে আনা যায় না, ঝড় বৃষ্টি শুরু হলে তো এই বাড়ি থেকে টেনে বাই করা যায় না। আমার গরু ছাগল দিয়ে আমি যেতে চাই না। আর এখন তো আকাশের রোদ, গরম, এখন তো বৃষ্টি হচ্ছে না, মানুষ বের করা খুব কঠিন। গতবার সেনাবাহিনীর সহযোগিতা নিয়েছিলেন বুলবুলের সময়, এবারও যদি দরকার হয় তাই করতে হবে, কিন্তু মানুষকে বের করে আনতে হবে। নিরাপদে আনতে পারলে আমরা ক্ষতিগ্রস্ত কম হবে। আমার মনে হয় যে আপনার সমন্বয়টা আপনার কঠোর হতে হবে। আর যারা আপনার যারা আছে, সবাই যদি এই সমন্বয়টা এবং তদারকি করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ এই মান কাটাই করতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার গুরুত্ব দেব সর্বোচ্চে আমরা যেটা করোনা দুর্যোগ মোকাবেলার সময় থেকে যেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে স্বাস্থ্য বিভাগের আসলে যে পরিমাণ সতর্কতার দরকার, তারা সেই পরিমাণ সতর্কভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে না। এখন এইরকম একটা অবস্থার মধ্যে আবার একটা ঝড় এবং অত্যন্ত ক্ষমতা সম্পন্ন একটা বড় ধরনের ঘূর্ণিঝড় আশঙ্কা করা হচ্ছে, আঘাত আনতে পারে, যেটা বুধবার দিকে, মঙ্গলবার রাত্রি বা বুধবারে। এই ঝড়ের এই অবস্থার মধ্যে এখানকার লাখ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা, সেখানে করোনা আছে কিনা, সেখানে তাদেরকে মানে প্রতিনিয়ত চেক আপের যে বিষয়টা, সেখানে স্বাস্থ্য বিভাগের দায়িত্বটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন স্বাস্থ্য বিভাগকে এক্ষেত্রে এখানকার স্বাস্থ্য বিভাগ যেভাবে চলতেছে, আমার মনে হয় না যে মানে এক্ষেত্রে তাদেরকে আরো সতর্ক না করতে পারবে। মানে ঝড়ের সাথে সাথে করোনা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাটাই আরো বৃদ্ধি পাবে। সে ব্যাপারে আমার মনে হয় যে এই মিডিয়া প্রেসে এখানে স্বাস্থ্য বিভাগের যদি কর্মকর্তারা থাকতেন, তাহলে আসলে আরো মানে তাদের উপস্থিতিতে কথা বলা আরো সুবিধা হতো। কারণ তারা আসলে তাদের মধ্যেই চলছে, যেটা আপনি আপনার বক্তব্যের মধ্য দিয়েও অনেক মানে ইনডাইরেক্টলি সেটাই বলেছেন। 23 জন রুগী মানে পরীক্ষা করার পরে রিপোর্ট স্যাম্পল দেওয়ার পরে তারা বাড়ি চলে গেছেন, যেটা আপনারা কেউ জানেন না, ইউনো সাহেব জানেন না, আপনি জানেন না, জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা জানেন না, পুলিশ প্রশাসন জানেন না। এইরকম দায়িত্বহীন স্বাস্থ্য বিভাগ, তাদের ব্যাপারে আমার মনে হয় যে আরো মানে যত রকম সতর্কতার দরকার, সেই সতর্কতা যদি আমরা প্রদর্শন করতে ব্যর্থ হই, তাহলে এই দুর্যোগ মানে আমাদের মানে ঝড়ের যে ক্ষয়ক্ষতি, একই সাথে করোনা পরিস্থিতি যেটা আজকে হঠাৎ করে যে বাজে অবস্থা তৈরি হয়েছে, এটা আরো খারাপের দিকে যেতে পারে। এটা আরেকটা বিষয় হচ্ছে যে আজকে থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা, কিন্তু আশ্রয় কেন্দ্রে আসার ক্ষেত্রে আমরা এখানকার মানুষের যে অবস্থানটা দেখছি, তারা আসলে শেষ মুহূর্তে ছাড়া তো আশ্রয় কেন্দ্রে আসতে চায় না। এবং এখন পর্যন্ত আমরা যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের যে খবরটা দেখেছি, তারা বুধবারের কথা বলেছে, বুধবার সাগরদ্বীপ হয়ে তারপরে আপনার আমাদের ঢুকে পড়ার, এভাবে মানে আলিপুর আবহাওয়া দপ্তর যেহেতু আমাদের সবচাইতে নিকটে, মানে এখান থেকে আপনার কলকাতা আমাদের 100 কিলোমিটারের কম, সেখানকার সতর্কবার্তাটা এরকম। সেক্ষেত্রে মানুষকে সতর্ক করা, কিন্তু আজকে রাত্রেই যদি সব আশ্রয় কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে যদি আনা হয়, সেটা একটা বিষয়, কিন্তু সব মানুষকে আমার মনে হয় যে নিয়ে আসাটা সেটা খুব যুক্তিসঙ্গত হবে কিনা, এটা আরো বলে ভেবে রাখতে দরকার। ধন্যবাদ। হ্যাঁ, এটা মানুষ হচ্ছে এখানে হচ্ছে যে বলা হচ্ছে যে বুলবুল যেভাবে এসেছিল, এটা আমফানও সেই একই গতিতে একই জায়গাতে আসবে। এখন এটা তো আবহাওয়া বিশেষজ্ঞদের কথা, এটা তো আবার পরিবর্তন হতে পারে। আমফান কিন্তু মানে পরিবর্তন হচ্ছে,
তার অবস্থান পরিবর্তন করতেছে, তার আকার পরিবর্তন করতেছে। এটাই আবহাওয়া অধিদপ্তর এটা বলতেছে। এইটা বুলবুলের ছেলেটা ছিল ভুবনেশ্বর থেকে কত, বাট তার ইফেক্ট কিন্তু আমাদের তখন সমতলে এক্সিড করছে, তখন 80 কিলোমিটার, গাবুরা কত দূরে 80 কিলোমিটার করছে, 42 হ্যাঁ 42 কিলোমিটার। আমি ওখানে অবস্থান করছি। আবহাওয়া দপ্তরের যে গুরুত্বগুলো ছিল 80 কিলোমিটার সমতলে, পরে আস্তে 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 কিন্তু ওটা ছিল 20-25 কিলোমিটার প্রথম দেখছি। আচ্ছা, সেটা তো ঠিকই। আপনি দইটা অন্য জায়গায় এখানে না পুরো বাড়ির থেকে কোথাও করতে পারেন না? এই যে আমরা যে ওই যে আমি বলছিলাম আমফান থেকে বাঁচাতে যেয়ে আমফান থেকে বাঁচাতে রক্ষা করতে গিয়ে আবার যেন করোনায় মানুষ আক্রান্ত না হয়ে পড়ে, এটা খুব মারাত্মক একটা ব্যাপার। এখন যে সময়টা মারাত্মক সময় নিঃসন্দেহে। কালাম সাহেব বললেন যে আজকের আমরা সাতক্ষীরাতে দেখতেছি এত কড়াকড়ির মধ্যেও তো মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেউ চলতেছে না। আর এক জায়গায় আসবে, সামাজিক দূরত্ব থাকবে আপনি কি মনে করেন যে মানে কোনো বিকল্প পথ আছে? না, কোনো পথ তো নেই। লোকজনকে বাড়ির থেকে না নিয়ে এসে, বাইর করে না নিয়ে এসে ঘরে রেখে দেওয়ার কি কোনো, বিশেষ করে অন্য জায়গার কথা আপনি বাদ দেন, গাঁবুরা পদ্মবিন্দু পায়ে যাবে। আর এখানে অন্যদেরকে বলা হচ্ছে যে এখন একটা পরিবার তো ধরেন আছেন না, আপনি আপনার পরিবারের ভিতর আছেন না, এখন কোনো কারণে যদি আপনাকে বাইরে যেতে হয় তাহলে আপনার পরিবার সহ আপনি থাকবেন একটা রুমে। সেটা একটা জিনিস, যদিও বাথরুম ইউজ টু অনেক প্রশ্ন আসে, এটা ঠিকই। আমরা সাধারণত যারা এখন এই ধরনের পজিশনে আছে যে যারা যাদের হঠাৎ করে নিয়ে আসা যাবে, দ্রুত নিয়ে আসা যাবে, তাদেরকে আগে ভাগে নিয়ে আসার জন্য এই প্রস্তুতিটা নেওয়া হয়েছে। এবং সরকারের যে নির্দেশনা আছে সেই নির্দেশনার আলোকেই মূলত এটা শুরু করা হয়েছে। আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো, আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো, যে একেবারে যাতে গাদাগাদি না থাকে সেগুলো দেখা। আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করি। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই কারণে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করবো যাতে সামাজিক দূরত্বটা বজায় রাখে। সর্বত আমার যেটা মনে হয় যে আপনার সাতটা মানুষের সাথে একটি দুর্যোগের সাথে বিভিন্ন সময় প্রতিকূলতা যে কাটিয়ে উঠে ওটার যে সক্ষমতা আছে এটা আসলে পরীক্ষিত। আমরা দুর্যোগের সঙ্গে কাজ করে যেটা দেখেছি মিডিয়া কর্মী হিসাবে, আপনার এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে বৃদ্ধ বয়োবৃদ্ধ লোক এবং প্রতিবন্ধী এদেরকে আগে মানে আশ্রয় কেন্দ্রে আনার জন্য একটু ব্যবস্থা করা যাবে, একবারে নাই পাট করে ওদের যদি আগে আনতে পারেন সেক্ষেত্রে একটা সুফল আছে। আমরা সেটাই করতে চাই। প্রতিবন্ধী এবং বৃদ্ধ বয়োবৃদ্ধ লোকজন এগুলোকে আগে আনার দরকার। সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপনার আশ্রয় কেন্দ্র আসলে কিন্তু পাঠযোগ্য না, ওখানে 1-2 দিন থাকা যদি লাগতে পারে, 1 দিন বা 2 দিন থাকা লাগতে পারে। সেক্ষেত্রে স্কুল যে ম্যানেজমেন্ট কমিটি আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে কমিটি আছে, তাদেরকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে সেই ম্যানেজমেন্ট কমিটিকে কীভাবে স্কুলটা পাঠযোগ্য করা যায় এটার জরুরি একটা মেসেজ দেওয়া তাদেরকে। সবাই কাজ করবে একজন, শুধু জনপ্রতিনিধিদের বাইরেও কিন্তু তারা ম্যানেজিং কমিটির সদস্য কিন্তু আছেন, তারা সব স্কুলের ক্যাশমেন্ট এরিয়ায় তারা বাথরুমগুলো ঠিক করা বা স্কুলের যে বেঞ্চগুলো ঠিক করে তাদেরকে রাখার ব্যবস্থা করা, অনেক জায়গায় জানা দরজা নাই তাৎক্ষণিকভাবে সেগুলো সংস্কার করা। ম্যাক্সিমাম স্কুলে কিন্তু আপনার উপকূলের স্কুলগুলো জানা দরজা নাই থাকা, সেসব বিষয়গুলো মানে ইলেকট্রিসিটি অনেক স্কুলে নাই, হয়তো একটা রুমে ইলেকট্রিসিটি আছে, আইসক্রিম রুম আছে। ম্যাক্সিমাম স্কুলে কিন্তু উপকূলে যেটা সাইক্লোন পর্যাপ্ত সাইক্লোন সেন্টার না থাকার কারণে সমস্যা সংকটটা আছে আমাদের। এগুলোকে দ্রুত মানে বিদ্যুতের ব্যবস্থা ইলেকট্রিসিটিটা সেখানে সচল করা, বাথরুমগুলো ঠিক করা, এই কাজগুলো যদি আমরা দ্রুত করা যায়, বিশেষ করে উপকূলে শ্যামনগর এবং আশাশুনি উপজেলা এই কাজটা করা খুবই জরুরি দরকার। আর আপনার বিশেষ করে পদ্মপুকুর এবং গাবুরাতে এইখানকার মানুষগুলোকে
আপনার বয়োবৃদ্ধ মানুষগুলো এবং দ্রুত আগে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আপনি যে ওখানে এই মুহূর্তে সবাইকে নিয়ে আসা যাবে না, সবাই আসবেও না। এই কারণেই আমরা মূলত আজকে যেটা হচ্ছে সেটা গাবুরাতে ওখানে ওই বৃদ্ধ প্রতিবন্ধী বা যারা এই ধরনের মানুষ আছে তাদেরকেই নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে এবং মোটিভেশনালি তাদেরকে রেডি করা যে আগামীকাল তারা যাতে আসে। হয়তো এরকম হতে পারে যে আগামীকাল তারা চলে আসলো, এই পাশে একটু আসলো। আমরা যদি এসে বিভিন্ন জায়গায় আমরা আলাদাভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে আস্তে আস্তে নিয়ে আসতে পারি, কারণ একবারে তাড়াহুড়ো করে আনতে গেলে ওই গাছ রস হয়ে যাবে। আমাদের লক্ষ্যটা কিন্তু এটা যে আগের থেকে শুরু করলে আপনি আস্তে আস্তে নিয়ে আসতে পারবেন। ওখানে তো কম না, 25-30 হাজার লোক, আর ওখানে যে ধারণ ক্ষমতা আছে সেটা হয়তো সবকিছু মিলে এরকম 7-8 হাজার 10 হাজার হয়। গত বছর আমরা যেটা দেখছি, তো সেই ক্ষেত্রে আপনার 10-15 হাজার লোককে কিন্তু এই পাশে নিয়ে আসতে পারবেন। আমি আশ্রয় কেন্দ্রের ইলেকট্রিসিটির ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত না। আমরা যেগুলো একটা রুমে ইলেকট্রিসিটির ব্যবস্থা আমাদের যেটা পুরো বাংলায় কোনো জায়গায় সুইচ বোর্ড সোলার যেটা আছে, আমি ওনাদের সাথে কথা বলবো যদি সম্ভব হয়। তাহলে সোলার যে জায়গায় দেওয়ার দরকারটা একটু সবাইকে বলে দাও যে সোলার তো যাদের আছে বলা তো লোককে পারলে কালকে সোলার গুলো সব আশ্রয় কেন্দ্রে লাগাই যে বল সবাই সবাই কথা বলেছেন, কিন্তু আমি শিডিউল এবং আইডার মধ্যে দেখছি বুলবুল আমফান আমাদের তেমন ক্ষয়ক্ষতি করতে পারে জানা যায়। শিডিউলে আইডার আগে শিডিউলে শরণতলা সামুদ্র একটা গ্রাম বলেশ্বর নদীর তীরে অবদার বেরিবাগ ভেঙে জলোচ্ছ্বাসে এক গ্রামে 5টা গুরুত্বপূর্ণ মানুষ মারা গেছে। 2022 সালে আইডার আমাদের গাবুরার হাত ভেঙে একই গ্রামে 4 জন মারা গেছে, মানে সম্ভবত কম বেশি হতে পারে। তা আমাদের যে বিশেষ করে যে বাঁধগুলো মানে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের নির্লক্ষ্য বাঁধগুলো ভেঙে আমাদের ফসলের ক্ষতি করে, আমাদের বাড়িঘর প্লাবিত করে, অনেক সময় এই কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে। আজ এবং কাল যদি যেসব ঝুঁকিপূর্ণ ভাগ আমাদের কমপ্লেন বোর্ডের যারা কর্মকর্তা আছে তাদের করে মেসেজ দেওয়া যায় কিনা, চেষ্টা করবে হোক যেভাবে হোক, কারণ মানুষ বিপদের সময় সবাই এগিয়ে যায়, চেষ্টা করবে কাজ করতে এগিয়ে যায়। ঝুঁকিপূর্ণ যদি কোনো বাদ থাকে এগুলো এখনো আত্মনির্ভরতার সময় আছে, এগুলো আমরা সংস্কার করা গেলে আমাদের জন্য ভালো। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের সময় এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে বেড়িবাঁধগুলো কিভাবে সংস্কার করা যায়, এবং তাৎক্ষণিকভাবে 2 জন এক্সিয়েন্ট স্যারকে আমি ওই সময় বলেছি যে আপনারা একজন গাবুরাতে এবং একজন আশাশুনিতে আপনারা চলে যান, এবং এখন ওরা 2 জন গাবুরা এবং আশাশুনিতে অবস্থান করছে। সেখানে 24 ওনাদের আজকে সারা রাত কাজ করবে, ওদের কাজ চলছিল, কিন্তু ওরা দিনে দিনে কাজ করছে। আমি ওরা বলেছি যে না, আজকে সারা রাত কাজ করেন এবং আগামীকাল সারা রাত কাজ করেন, 2-3 দিন সময় যেটুকু পাওয়া যাবে। ওরা বলেছে এর মধ্যে যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ আছে সেই কাজগুলো আমরা সংস্কার করতে পারবো। এক্ষেত্রে কিন্তু একটা ভালো আছে যে আমরা অন্যবার যেমন একেবারে বেড়িবাঁধের জন্য আমাদের একটা ভিতরে যে ভীতি ছিল, মানে এইবার কিন্তু অনেকটা সেই দিকটাতে কম আছে। একটা আছে যে 2টার দিকে আঘাত করতে পারে, আমি একটা যে আমি একটু মিটিং এ আছি, পরে কথা বলছি। আমাদের এইগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যু যে এখানে আমরা কিভাবে করতে পারি। আমরা সে ব্যাপারে স্ব ডিপার্টমেন্ট যারা তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা এটা করবে। শেষ করেন। আমরা আমাদের কেমন না করে
না, আপনার এটা সহ্য করার ক্ষমতা হলো আমাদের উত্তর মানুষকে না না, আপনার প্রস্তুতি ঠিকই গতবারও ছিল, বুলবুলেও ছিল, এবারও হবে। আপনার ব্যাপক প্রস্তুতির কারণে আমরা গতবার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছি মোটামুটি। ও ধরনের কোনো ঠিক আছে, আমরা এই থেকে প্রস্তুতি শুরু করছি, কারণ আসলে একটা ভালো প্রস্তুতিকে আপনাকে এগিয়ে দেয়। আজকে মানে এই প্রসঙ্গে একটু আমাদের এমনিই আসে যে আমরা করোনাটা মোকাবেলার জন্য যেভাবে ওটা কিন্তু যখন উঠানে হলো, ওই যে আমাদের এই আছে এই জন্য বলে নিউজ 24, হ্যাঁ আপনাদের চ্যানেল কোনটা ধরে চ্যানেল 24 চ্যানেল 24 এই আছে না সুমন কাসার, দেশ টেলিভিশন। হ্যাঁ উনি ছিলেন, আর 71 ছিল আমার মনে আছে 24শে জানুয়ারি 24শে জানুয়ারি আমরা প্রথম ওই ভোমরা বর্ডারে ইন্ডিয়ার থেকে যারা আসছিল তাদেরকে স্ক্রিনিং করার অন্যান্য কার্যক্রমগুলো করে পরবর্তীতে কিন্তু আমাদের সবসময় একটা ভালো পজিশনে ছিলাম। যখনই আমাদের সীমান্ত দিয়ে নারায়ণগঞ্জ অন্য জায়গা থেকে লোক নির্বিচারে লোক আসতে মাঝখানে, এবং আমরা যেটা বলছি যে এই যে 20,000 লোক যারা আসছিল, এই 20,000 লোক যে বিভিন্ন সময় আসছে এই সমস্ত আক্রান্ত জেলা থেকে, এবং এই আক্রান্ত জেলা থেকে আসার ফলেই কিন্তু আমরা আজকের দিনে এসে আমরা শেষ দিকে এসে যে একটা বড় ধাক্কা খেলাম প্রাথমিকভাবে। এটা থেকে আমাদেরকে সবসময় মনে রাখার দরকার যে গত দুইটা ঝড় ফণী এবং বুলবুল যেভাবে তারা তাদের যে ক্ষয়ক্ষতির বর্ণনা নিয়ে এগিয়ে আসছিল, শেষ পর্যন্ত কিন্তু তারা দুর্বল হয়ে আঘাত হানে, ফলে আমরা কিন্তু অনেকটা সেফ ছিলাম। বাট এইটাকে কিন্তু কখনোই আমলে আনা যাবে না। আমি ব্যক্তিগতভাবে আমার উপলব্ধি হলো যে বিগত 2বারের যে ঘটনাটা সেটার সঙ্গে সেটাকে আমলে নেওয়ার কোনো সুযোগ নাই। একটা জিনিস বিশেষভাবে আমলে নিতে হবে, সেটি হচ্ছে যে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এটার মধ্যে দিয়েও যে কিভাবে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি এবং করোনার ঝুঁকিমুক্ত থাকতে পারি। এটি কিন্তু আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে প্রতিটি কর্মের ক্ষেত্রে। এই জন্যই আমরা আমাদের যে লোকজনকে নিরাপদে নিয়ে আসার যে কার্যক্রম সেটি শুরু করেছি। এটি আশা করি যে কালকে থেকে এটি আস্তে আস্তে বেগবান হবে, মানুষ তার জায়গা মতো চলে আসবে। ঝড় তার গতিতে হয়তো যদি চলে আসে সেক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই, আমরা কেউ আশা করি না। আপনাদের সকলের প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। লবঙ্গ চা কি ভালো এটা পরবর্তী